কোনো পূর্ব পরিকল্পনা নাই, হঠাৎ করে বসে পড়লাম শ্রীকান্ত বইটার একটি পর্যালোচনা দেওয়ার জন্য। এখন এই শ্রীকান্ত বইটার সর্বমোট 4টা পর্ব রয়েছে এখানে। আহ, 4টা পর্বের মধ্যে 4টা পর্ব শরৎচন্দ্র 4টা পর্ব একসাথে লিখেন নাই। তিনি প্রথম পর্ব লিখেছেন এক সময়, দ্বিতীয় পর্ব লিখছেন তারও অনেক পরে, তৃতীয় পর্ব তারও অনেক পরে, চতুর্থ পর্ব তারও অনেক পরে, এভাবে লিখছেন তিনি। তিনি একই সময় লিখে নেয়, সেজন্য একটা পর্ব পড়া হয়ে গেলে আরেকটা পর্ব শুরু হতে একটু খাপ ছাড়া লাগবে। এই খাপ ছাড়া লাগার কারণ আছে অনেক কিছু, সেগুলো পরে এটা পড়তে পড়তে আপনারা বুঝবেন। এটা সেহেতু এখানে মনে হয় কি জানেন, এখানে প্রতিটা পর্ব মনে হয় কি একটা একটা গল্প, একটা একটা আলাদা আলাদা গল্প মনে হয়, একটা একটা আলাদা আলাদা উপন্যাস মনে হয়। যদিও এই বইটাকে গল্প বলা বা উপন্যাস বলা ভুল হবে আমার মতে, কারণ এখানে যে বইটার নাম শ্রীকান্ত, সেই শ্রীকান্ত চরিত্রের যে দৈনন্দিন জীবন, সে কি করে তার জীবনের পথগুলো চলে, সে তার জীবনের পথ চলায় নানা অভিজ্ঞতা, এ সম্পর্কে এই বইতে বেশিরভাগ বর্ণনা দেওয়া হয়েছে। যদিও এই বইটা খুবই সুন্দর এই দিক থেকে যে আহ, জীবনের নানা অভিজ্ঞতা এখানে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবুও যতই এগুলো আমাদের দিনলিপি দিক না কেন, এই গল্পের মেইন যে প্রধান যে আকর্ষণ এবং প্রধান যে কি বলা যায়, প্রধান যে প্লটটাই হলো যে এখানে শ্রীকান্ত এবং রাজলক্ষ্মীর যে প্রেম কাহিনী, সেটাকে এখানে বেশি হাইলাইট করা হয়। কিন্তু সেটাকে যখন যে হাইলাইট করা হয়, সেটা আপনারা বুঝতে পারবেন না হঠাৎ করে। এটা খুবই মানে অন্যরকম একটা অনুভূতি হয় এখানে এটা পড়ার সময়, যে এটা প্রেমের গল্প হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না এটা প্রেমের গল্প কিনা। খুবই অদ্ভুত। যদিও আজকে আমি শুধুমাত্র একটি পর্বই পর্যালোচনা করার চেষ্টা করব, কারণ এটি বেশ বড় এবং এখানে প্রথম পর্বে তেমন প্রেম কাহিনী বা তেমন কোনো কিছুই নাই। প্রথম পর্বে সাধারণত শ্রীকান্তের যে বাল্যকাল, সে বাল্যকাল কী করে কাটিয়েছে, তার শৈশবে সে কী কী অভিজ্ঞতার শিকার হয়েছে, তার পরিবারের নানা লোকজন, তার ইন্দ্রনাথ দাদা, এ সম্পর্কে নানা কথাবার্তা বলা হয়েছে। এখানে একটি সাপুড়ে পরিবারের কথা বলা হয়েছে এবং সেই সাপুড়ে পরিবারের যে একটি সাপুড়ে পরিবারের যে বউ ছিল, সে বউয়ের নাম হলো অন্নদা দিদি। সেই অন্নদা দিদি শ্রীকান্তর মনে খুব বড় একটা প্রভাব ফেলে, যে নারী চরিত্র কত গভীর এবং কী পরিমাণ বোঝা কঠিন হতে পারে, সেটা এই শ্রীকান্ত গল্পটা পড়লে বোঝা যাবে যে নারী মন বোঝা অতিরিক্ত কঠিন। আপনি বুঝতে পারবেন না, এখানে এমনভাবে বেশ কিছু নারী চরিত্র বিশ্লেষণ করা হয়েছে যে পদে পদে শ্রীকান্তের প্রতি পদে পদে, সে বাল্যকালে একজন আছে, তার যৌবনকালে ওরকম একজন আসবে, তার এরকম মানে জীবনের প্রতি পদে পদে একটি একটি নারী চরিত্র আসবে, তারা একজন আরেকজন থেকে আলাদা এবং তাদের চরিত্র বোঝা খুবই কঠিন, তাদের মন পড়া খুবই কঠিন। এগুলো আসলেই সত্য এবং এই বইটা যে এই পড়তে পড়তে বোঝা যায় যে তারা, বোঝা যায় বলতে আমি আমি বলবো আমি বুঝতে পারিনি কি করে সম্ভব যে একজন মানুষ সে কাছেও টানবে না, আবার দূরেও ছড়াবে না। কি করবে বোঝা যায় না। এখানে অনেক জটিল জটিল মানে কি বলা যায়, রহস্য বলা যায়, এরকম আছে। তা আমরা দূরে সরে যাচ্ছি গল্পের প্লট থেকে। এখানে প্রথম পর্বে যে পল্লীগ্রামে যে সৌন্দর্য, নদী নালা, সে কি করে কি খেত, তারা ফল পেড়ে খেত, নানা জায়গায় দৌড়ে দৌড়ে তারা খেলাধুলা করত, তারা নানা বাগান পেরিয়ে নানা মাঠ পেরিয়ে তারা রাতের আধারে নানা গ্রামে চলে যেত, বাঁশবাগান, কোনো জায়গায় শাল বাগান, এমন আবার রাত্রে অনেক আধারে তারা মাছ ধরতে যেত, এমন পল্লীগ্রামের নানা স্মৃতিবহুল না কথা এই প্রথম পর্বে দেখা যায়। এবং এই যে রাজলক্ষ্মী, এই রাজলক্ষ্মীকে শ্রীকান্ত প্রথম থেকে সে অনেক পছন্দ করত, প্রথম থেকে পছন্দ করত, কিন্তু এটা আমরা কখনোই বুঝতে পারি না যে সে যে পছন্দ করতো সেটা আমরা দেখতে পাই না। এখানে প্রথম পর্বের শেষটা হয় এমনভাবে যে যে শ্রীকান্ত একটি রাজপুত্রের সাথে শিকারে বের হয় এবং সেখানে পেয়ারি বাইজি নামে একজনের সাথে দেখা হয়। এরপরে আমি আর বলবো না, এরপরে বললে অনেক স্পয়লার টাইপ হয়ে যাবে।
আমি যা বলছি এটা প্রথমত একটা শুরু, স্টার্ট, মানে গল্পটা শুরু কিভাবে হয় এটা বললাম। হ্যাঁ, এখানে নানা কুসংস্কারও খুব ভয়াবহভাবে দেখানো হয়েছে, যে বাংলার আদি যে বাংলা, সেই বাংলায় কি পরিমাণ কুসংস্কার ছিল, এবং সেই কুসংস্কারের থেকে আলোর পথের দিক নির্দেশনার একটা সূক্ষ্ম সূক্ষ্ম যে দিক, সেটা এখানে দেখা গিয়েছে। আচ্ছা, এই পর্যন্তই থাক, আজকে অনেক হলো। আবার একদিন, কোনো একদিন মন চাইলে দ্বিতীয় খণ্ডটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।